পড়াশোনা কে আবিষ্কার করেছে এই কথা আমরা প্রায়শই মজার ছলে জিজ্ঞেস করে থাকি, কিন্তু এডুকেশন সিস্টেম নিয়ে আমাদের মনে কখনোই কোনো প্রশ্ন ওঠে না। কখনো ভেবে দেখেছেন আজকের এই এডুকেশন সিস্টেম কবে থেকে চালু হয়েছে, কে শুরু করেছে, কি বা তার উদ্দেশ্য, কতটা সফল এই এডুকেশন সিস্টেম? আমরা জীবনের প্রায় 1/3 সময় ব্যয় করি এই এডুকেশন সিস্টেমে। তারপর থেকে চলতে থাকে একটি নিশ্চিন্ত আয়ের উৎসের খোঁজ, প্রস্তুতির জন্য চলতে থাকে এক অসম লড়াই। जब आपने तैयारी शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे और अभी हम 30 साल के हो गए। जिंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड है सर। 12 साल एक लंबा अरसा होता है। इस दौरान आपकी जिंदगी में क्या क्या छूट गया? जिंदगी में सारी चीज छूट गया सर, घर परिवार रिश्तेदार सारे छूट गए। सर क्या बोलूं, मैं अपने दुख और पीड़ा को किसी पर सामना नहीं कर सकता हूं सर। এই লড়াইয়ে জয়ী হলে তারপর একটি চাকরি পাওয়া যায়, কিন্তু এই চাকরি থেকে আপনি ততটা স্যালারি পান না যা জমিয়ে আপনি নিজের একটি বাড়ি এবং স্বপ্নের একটি গাড়ি কিনতে পারেন। এই বাড়ি অথবা গাড়ি কেনার জন্য আপনাকে নিতে হয় একটি লোন, এবং এই লোন পরিশোধের জন্য প্রতি মাসে আপনি ইএমআই দিতে থাকেন। ফেসে যান একটি দুষ্ট চক্রে যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। তাই ইচ্ছে থাকলেও আপনি কখনোই এই ট্র্যাপ থেকে বেরোতে পারেন না। মাথার উপর বাড়তে থাকা দায়িত্বের বোঝা এবং ছেলে মেয়ের পড়াশোনার খরচ, যাবতীয় সংসার খরচের জন্য আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অসহনীয় ব্যবহার পেতে থাকলেও নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে আপনার সারা জীবনটা আপনি অতিবাহিত করেন এই সিস্টেমে। আমি যদি আপনাদের বলি এই এডুকেশন সিস্টেম শুধুমাত্র আপনাকে একটি ওবিডিয়েন্ট শ্রমিক তৈরি করছে, আপনি হয়তো বলবেন যে আমি ভুল বলছি, কিন্তু আজকের এই পুরো ভিডিওটি আপনার এই মানসিকতা পরিবর্তন করতে যথেষ্ট। 1806 সালের কথা, যখন নেপোলিয়ন এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধ সম্পন্ন হচ্ছিল। সেই যুদ্ধে প্রাশিয়ার সৈন্য বেস্ট হওয়া সত্ত্বেও তারা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়। যুদ্ধের পর অনেক বিচার বিবেচনা করে যুদ্ধের হারের কারণ হিসেবে জানা যায় প্রাশিয়ার সৈন্যরা যুদ্ধের সময় তাদের সুপিরিয়রদের অর্ডার মানা বাদ দিয়ে তারা তাদের নিজস্ব বুদ্ধির পরিচয় দিচ্ছিল, আর অন্যদিকে নেপোলিয়নের সৈন্যরা কেবলমাত্র নেপোলিয়নের সমস্ত আদেশ বিনা দ্বিধায় ফলো করে যাচ্ছিল। এই হারের ফলস্বরূপ প্রাশিয়া তার রাজ্যের অর্ধেকের বেশি অংশ নেপোলিয়নের হাতে তুলে দিতে বাধ্য হন। প্রাশিয়া একবার হেরে গেলেও এরপর থেকে চিন্তা করে যে পরবর্তী যুদ্ধে কখনোই যেন তাদের হার না হয়। তার জন্য তারা তাদের একটি নতুন রকম এডুকেশন সিস্টেম চালু করে। অনেক আলাপ আলোচনা এবং বিশ্লেষণের পর তারা একটি 8 বছর ব্যাপী এডুকেশন সিস্টেম চালু করে, যেখানে 5 বছর বয়স থেকে 13 বছর বয়সী যে কোনো শিশুর এডুকেশনকে কম্পালসারি করে দেওয়া হয়, এবং এই এডুকেশন সিস্টেমে শেখানো হতে থাকে কোনো প্রশ্ন করা ছাড়াই নিজের সুপিরিয়রের অর্ডার মেনে চলতে হবে। এই এডুকেশন সিস্টেম কিন্তু ফলপ্রসূ হতে থাকে এবং সমগ্র পৃথিবী এই এডুকেশন সিস্টেম ফলো করতে থাকে। এর পাশাপাশি 1760 সাল থেকে 1840 সাল পর্যন্ত শিল্প বিপ্লব তার চরম শিখরে পৌঁছেছিল। এতদিন পর্যন্ত লোক শুধুমাত্র কৃষিকাজ, হাতে তৈরি জিনিসপত্র বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। সারা মাসে একটি মানুষ যতগুলো প্রোডাক্ট উৎপন্ন করতে পারে, এই মেশিনারিজ উৎপন্ন হওয়ার ফলে একদিনেই তার থেকে বেশি উৎপাদন হওয়া সম্ভব ছিল। কিন্তু তার জন্য প্রয়োজন ফ্যাক্টরিতে ওয়ার্কার্স, আর ওয়ার্কার্স না পেলে এত বড় ফ্যাক্টরি চালানো প্রায় অসম্ভব। কোনো মানুষই নিজের কাজ ছেড়ে, নিজের পরিবার ছেড়ে এই সমস্ত ফ্যাক্টরিতে এসে কাজ করতে উৎসাহী ছিল না। কারখানায় মজুর টানতে সব থেকে উপযোগী হলো যে ব্যবস্থা, সেটি হলো এই প্রাশিয়ান এডুকেশন সিস্টেম। Public education system and found out that it was based on the Prussian model. And the Prussians produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority, and they wanted to produce a cadre of mindless, obedient soldiers. যা সেই সমস্ত ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দিল যে কেবলমাত্র ইনকাম করার একমাত্র পথ হলো এই সমস্ত কারখানায় শ্রমিক হিসেবে যোগদান করা, অথবা এই সমস্ত কারখানায় স্যালারিড ওয়ার্কার্স হিসেবে জয়েন করা।
মানুষ উন্নত হবার নামে নিজের স্বকীয়তা ভুলে অন্যের অধস্তনে চাকরি করতে নিজে থেকেই সম্মত হলো এবং এটিকেই জীবনের সেফেস্ট ওয়ে অফ আর্নিং বলে ঘোষণা করল। এবার আসা যাক আমাদের ভারতের কথায়। সেই সময়ে ভারত ব্রিটিশার্সদের অধীনে। আমরা প্রত্যেকেই ছোটবেলায় স্কুলে ইতিহাস বইয়ে লর্ড ম্যাকলের নাম শুনে থাকবো। তিনি ইংলিশ এডুকেশনকে প্রমোট করার জন্য একটি প্রস্তাব চালু করেন এবং এই প্রপোজাল নিয়ে ওনার কি বক্তব্য ছিল তা আমরা একবার শুনে নেব। ব্রিটিশ পার্লামেন্টে 2 ফেব্রুয়ারি 1835 সালে তিনি বলছেন, I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber that I do not think we would ever conquer this country unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and therefore I propose that we replace her old ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native culture, and they will become what we want them, a truly dominated nation. এরপর এই এডুকেশন সিস্টেমের মাধ্যমেই ভারতীয়দের অফিসে ক্লার্ক, পুলিশে ছোটখাটো কনস্টেবল থেকে সিপাই প্রভৃতি পদে নিয়োগ করা হলো এবং ভারতীয়দেরই ব্যবহার করা হলো ভারতীয়দের গোলাম বানিয়ে রাখার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। তিনি মনে করতেন ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ও ব্যক্তি সত্তার সঙ্গে বিশ্ব সত্তার মিলনই যথার্থ শিক্ষা। শিক্ষার অর্থ শুধু জ্ঞানের সাধনা নয়, জ্ঞানের সাধনার সঙ্গে সঙ্গে অনুভূতি বা সৌন্দর্য বোধের বা শিল্পবৃত্তির সাধনা এবং কর্মশক্তির বা ইচ্ছা শক্তির সাধনা। তিনি শিক্ষাকে জীবনমুখী, আনন্দময়, স্বতঃস্ফূর্ত এক প্রক্রিয়া রূপে ব্যাখ্যা করতেন। তিনি শিক্ষাকে অশক্তকে শক্তি দেবার উপায় হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি শিক্ষাকে করেছিলেন বাস্তববাদী। আমাদের সমাজের বাবা মায়েরা তাদের ছেলে মেয়েকে একটি স্বনামধন্য স্কুল বা কলেজে ভর্তি করিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে চান এবং প্রগ্রেস হচ্ছে কিনা তার মাপকাঠি হিসেবে বেছে নেন ছেলে মেয়ের মার্কশিটটিকে। অন্যদিকে একটি স্কুল বা কলেজের একমাত্র উদ্দেশ্য হলো ফিজ ফিজ ফিজ, এছাড়া অন্য কোনো দিকে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। একবারও নিজেদেরকে প্রশ্ন করে দেখেছেন, এই যে সমস্ত ইনস্টিটিউশনে বাচ্চাগুলি যাচ্ছে সেখানে গিয়ে বাচ্চারা কি শিখছে? তাদের কি কোনো মরাল ভ্যালুস তৈরি হচ্ছে? যে বাচ্চাটির মার্কশিট খুব জলজলে উজ্জ্বল, তার মধ্যে কি কোনো রকম মরাল ভ্যালুস তৈরি হচ্ছে? তারা কি এই সমাজে নিজের কোনো অবদান রেখে যেতে পারবে? না, কেবলমাত্র স্কুল থেকে বা কলেজ থেকে বেরিয়ে নিজের চাকরির জন্য, নিজের সাস্টেনেন্সের জন্য অর্থ সঞ্চয় করতে এবং সেই নিয়ে নিজের জীবন পরিপূর্ণ করতে করতেই তার জীবন শেষ হয়ে যাবে। আরো একটি বিষয় লক্ষ্য করে দেখেছেন, এই এডুকেশন সিস্টেম কখনোই আপনাকে স্বাধীন চেতা হওয়ার সুযোগ করে দেয় না। গ্র্যাজুয়েশন শেষ করার পর সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 90% বেশি ছেলে মেয়ে একটি নিশ্চিত চাকরির আশা করে। কেউ স্বনির্ভরতার লক্ষ্যে নিজের বিজনেস বা নিজের কোনো আইডিয়া পরিচর্যা করতে তারা সময় ব্যয় করতে চায় না। অথচ আমরা যাদেরই নাম আমাদের সমাজের সর্বোৎকৃষ্ট অথবা সফল মানুষ হিসেবে চিহ্নিত করি, তারা সকলেই কিন্তু এই প্রথাগত এডুকেশন সিস্টেমের বাইরে গিয়ে নিজেকে মেলে ধরেছেন। এই এডুকেশন সিস্টেম আপনাকে মিলেনিয়াম বানানোর বা পুরো বিশ্ব ভ্রমণ করানোর কোনো স্বপ্ন দেখায় না। আপনাকে একটি ছাপোষা বাঙালি করে অথবা ভারতীয় করে রেখে দেওয়াই এর মূল উদ্দেশ্য, যেখানে আপনি আপনার স্বপ্ন এবং চাহিদা রাখবেন সীমিত এবং নিজেকে আরো 5টা সাধারণ মানুষের মধ্যে গুলিয়ে ফেলবেন চিরকাল। এইসবের পরেও আপনি যখন বুঝতে শেখেন বা আপনার যখন প্রশ্ন উঠানোর ক্ষমতা তৈরি হয়, ততদিনে অনেকটা দেরি হয়ে যায়। আপনি প্রায় 15 বছরের বেশি সময় এই এডুকেশন সিস্টেমে ব্যয় করে ফেলেছেন
এবং তার ফলে আপনার ব্রেন ওয়াশ হয়ে গেছে প্রায় একই রকম ভাবে। এর পরবর্তীতে আপনার পরিবারের দায়িত্বের বোঝা আপনার কাঁধে এসে পড়লে এমন একটি কাজের জন্য আপনি সম্মতি দিয়ে ফেলেন যা আপনার যোগ্যতার থেকে অনেক নিচে। শুধুমাত্র টাকা ইনকাম করার এতটাই ঘাটতি হয়ে ওঠে যে, এতটাই প্রয়োজনীয়তা হয়ে পড়ে যে আপনি আপনার নিজের যোগ্য মানের থেকে অনেক নিম্ন মানের কোনো কাজে নিজেকে নিয়োজিত করে ফেলেন। এর উদাহরণ হিসেবে বলা যায়, একজন ভারতীয় ইঞ্জিনিয়ার ভারতে এত কম অর্থমূল্যের স্যালারিতে নিজেকে নিয়োজিত করে যা আমেরিকাতে একজন সাধারণ ট্রাক ড্রাইভারের স্যালারির 10 ভাগের 1 ভাগ। তাই এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করুন এই সমাজকে যে এই শিক্ষা ব্যবস্থা আমাদের পরবর্তী জেনারেশনকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। এবার আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমি কি এডুকেশনের বিরুদ্ধে কথা বলছি? একদমই নয়। এডুকেশনের বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার একমাত্র প্রশ্ন এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে। জীবনে ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স পড়াটাই একমাত্র লক্ষ্য নয়। কেবলমাত্র ইঞ্জিনিয়ার, ডক্টর বা গভর্নমেন্ট জব করাই একমাত্র লক্ষ্য নয়। আপনি আপনার নিজেকে এক্সপ্লোর করতে শিখুন আপনার আশেপাশের অনেক সম্ভাবনাকে। বড় বড় পরীক্ষার জন্য 1 বছর 2 বছর ড্রপ নিয়ে আমরা তো প্রস্তুতি করেছি অনেকেই। কিছুটা সময় নিজেদেরকে এক্সপ্লোর করে দেখি, হয়তো কোনো নতুন সম্ভাবনা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এইবার জীবনে আপনার প্যাশনকে ফলো করে এক্সট্রাঅর্ডিনারি হতে চান, না কেবলমাত্র স্টেবল এবং অ্যাভারেজ একটি লাইফ রান করতে চান, সেই সিদ্ধান্ত একান্তই আপনার।